ডান ভয় পাও? ভয় পাওয়ার কিছু নেই, লাইসেন্স করা। আসলে ঢাকার ছেলে মেয়েদের প্রিপারেশন আমাদের থেকে অনেক বেশি ভালো ছিল। এরপরও যে আমরা সেকেন্ড রানার্স আপ হবো আমি তো ভাবতেই পারি। যাই বলিস, ওদের সামনে গেলে আমাদের কনফিডেন্স কেমন যেন শেষ হয়ে যায়। একবার যদি হেরে ফিরতাম তাহলে ভাইয়া তো তার নীতি নৈতিকতার কথা শোনাতো। আচ্ছা, তোর ভাইটা এরকম কেন বলতো? মানে ঠিক আছে সবকে, কেমন জানি গম্ভীর গম্ভীর হয়ে থাকে সারাক্ষণ। শোন, একটা কারণ আছে। কি কারণ? ওদের বাবা ছিলেন এই এলাকার কাউন্সিলর। একদিন ভাইয়ার সামনে বাবাকে মেরে ফেলা হয়। এটা ছিল ভাইয়ার জন্য অনেক বড় একটা ট্রমা। খুব অল্প বয়সে ভাইয়া পরে দায়িত্ব পেয়ে যায়। আর তারপর থেকে আমি ভাইয়াকে বাবার আসলেই মানি। তারপর এমন কিছু ভাইয়ার সাথে ঘটলো যেটা ভাইয়ের জন্য অনেক বেশি কষ্টের ছিল। কি সেটা? ভাইয়ের জীবনে স্বপ্ন নামের এক মেয়ে আসে। তারা দুজন কেমন ভালোবাসে। তাদের সম্পর্কটা ছিল অনেক সুন্দর। স্বপ্নাপুর বাবা তার বিয়ে ঠিক করে অস্ট্রেলিয়ার এক প্রবাসীর সাথে। আর স্বপ্নাপু বিষয়কে নিয়ে বলে বিয়ে করলে সে রকিকে করবে, আর তা না হলে বিষ খাবে। তারপর আর কি, সবকিছু তার পরিবার মেনে নিল এবং তাদের দুজনের বিয়ে ঠিক। বিয়ে তো ঠিকই হয়ে গেল, তারপর আবার কি সমস্যা হলো? এর দিন আমরা বরযাত্রী হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ঠিক সেই সময় খবর আসে বিয়ে বাড়িতে আগুন লাগে। আর সেই আগুনে স্বপ্নাপু পুরো একদম তপ্ত হয়ে যায়। ভাইয়া প্রতি রাতেই স্বপ্নাপুর কবরে। দেখেন, আমি খুব সহজ সরল কথাবার্তা বলি, সোজা কথা বলি, আমি এত ঘুরে পেঁচার কথা বলতে পারি না, ঠিক আছে? আমি অনেকদিন থেকে আপনাকে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনার সারাক্ষণ আশেপাশে এতজন মানুষ থাকে আমি কিছুই বলতে পারি না। কিন্তু আজকে আমি আপনার সাথে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আই লাভ ইউ রকি। আমি তোমাকে মন দিতে চাই। খুশি দেখাইছো না ব্যাটাগিরি? একটা কেন, আর 10টা থাপ্পড় দাও আমাকে, আমার কোনো সমস্যা নেই। মানুষের কাছে তুমি আমাকে থাপ্পড় মারছো, কিন্তু আমার কাছে এটা কি জানো? আমার কাছে এটা হচ্ছে তুমি আমার শরীরে প্রথম স্পর্শ। তুমি আমার ছোট বোনের ফ্রেন্ড, বয়সে আমার থেকে অনেক ছোট, এই জন্য কিছু বললাম না। নেক্সট টাইম যদি আমার বাবা বাড়ি আসে সেটা খুব খারাপ হয়েছে। তোর ফ্রেন্ডকে অসুস্থ নাকি, আসে না যে? না, আমি সঠিক বলতে পারবো না। অনেকদিন হলো আমার সাথে দেখা করে না। ওকে বাড়িতে আসতে বলে যে শুধু নাকি ও ব্যস্ত আছে। হঠাৎ করে তুমি ওর কথা জিজ্ঞেস কেন করলে? এমনি জিজ্ঞেস করছি। এখানে ভাবি, আপনি আমার যেরকম দেখতেছেন আমি কিন্তু এরকম ছিলাম না। নেশা পানি করতাম, ছিনতাই করতাম, এটারই লাইফ মনে করতাম, এই পড়ে থাকতাম, অনেক কিছু মনে হতো নিজের। রকি ভাই না বুঝাইছে এটা আসলে লাইফ না। আমরা সেই জায়গা থেকে রকি ভাই নিয়ে আসছি। কি চাবো না? কিছু না, আগের একটা হিসাব বাকি ছিল, সেটা আগে ফেরত দেবো, তারপর যা বলা সেটা বলবো। করো। কি হলো? ভেবেছিলাম যে তোমাকে একটা চড় দিলে তুমি আমাকে 10টা চড় দিবা, কিন্তু আমি চড় খাবো না এটা কিন্তু ভাবিনি। আমিও ভাবিনি এই বয়সে এসে নিজেকে 10 বছরের ছোট একটা মেয়ের হাতে চড় খাবো আর সেই চড়টা হজম করো। হজম করলে কেন? প্রথমত সেদিন তোমার গায়ে হাত তুলেছিলাম, একদম কাওয়ারদের মতো একটা কাজ করেছি। আর দ্বিতীয়টা? জানি না। জানি না। ন্যাকামি করো কেন? হ্যাঁ, তুমি তো ন্যাকামি করো কেন? এরকম ন্যাকামি তো আমার করার কথা, তুমি ন্যাকামি করতেছো কেন? এবার বলে জানি না, মানে আমি না বুঝতেছি না, যে মানুষটা পুরো দুনিয়ার সামনে নেতাগিরি করে বেড়ায় সে আমার সামনে দাঁড়িয়ে খুকিদের মতো বলতেছে জানি না জানি না। নো, আমি কিন্তু এরকম ছ্যাঁচড়া মেয়েদের মতো না যে ছেলেদের পেছন পেছন ঘুরে বেড়াই। আমি শুধু একদিন ঘুরে বেড়াই, আর ওই একজন তো অনেক এক্সেপশনাল। আর ওই যে ওই দিন যে থাপ্পড়ের ঘটনাটা ঘটছিল না, সেটা কিন্তু আমার একার প্ল্যান ছিল না, সেটা কিন্তু সুইটির প্ল্যান ছিল। শুধু সুইটি না, আন্টিও কিন্তু এটাতে থেকে কিছু বলবা না। সুইটি তো এটা একা করে নাই, আন্টিও তো ছিল। আমিও ভয় পাই, কিন্তু আমার ভয়ের পেছনে একটা অনুভূতি কাজ করে, যেটা ভয়ের থেকেও অনেক বেশি। এই অনুভূতিটা হচ্ছে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি রকি।
আগামীকাল সবাই আসতে বলো, বলবেন বেশি লাগবো, একটু বড় শোডাউন হইতে হবে। আর রাশেদ, জিম, কোনো রকমের কোনো ঝামেলা দেখলে 0 টলারেন্স, বোঝা গেছে? সব ঠিক আছে, কিন্তু 2000 পাইনি, এতগুলা পোলা পাইনি, বাইক শোডাউন, কোনো কাহিনী আছে? কাহিনী কি বন্ধু, সংসদে যাওয়া নাকি এমপি ইলেকশন করবা? একজন কাউন্সিলরের বেশ কিছু লিমিটেশন থাকে, যেটা সে চাইলেও কখনো ক্রস করতে পারে। এই জন্য লিমিটেশন ভাঙতে হবে। ভালো। দিলাম না, আমার কানে কি সমস্যা দেখা দিল রে? হ্যাঁ, একজন ভদ্রলোক কখনো ছাড়া ভাই ছাড়া কথা বলতো না, সেই ভদ্রলোক আজকে আইসা নাম ধরে বলতেছে। সরি স্যার, সরি স্যার, আমি আপনাকে আপনি না বলে যদি আজকে থেকে তুই, তাহলে কোন বারটা সেরবি তুই আমার রকি? অফিসের সমস্যা কি? এই তো গুড কোশ্চেন, একদম পয়েন্ট। হয়েছে হইল তোমার নামে মামলা হয়েছে, ওয়ারেন্ট বেরিয়েছে, তোরে অ্যারেস্ট করতে আসছি। এখন যদি একটা আসামির সাথে একে বেশি ভালো ব্যবহার করি, তাহলে কি আমার প্রফেশনাল ইজ্জত থাকে? আমরা রাজনীতিতে মাঠে গেলে দেশের জন্য খেলি। অনেকেই অনেক আমাদের ভাসানোর চেষ্টা করে, আমাদের নামে কয়েকশো মামলা থাকে। আগে খুঁজে বাইর করতে হবে তো কোনটা আসল আর কোনটা নকল অফিসার। এই মামলা কিন্তু এবার সেই মামলা না, তুমি ফাইসা গেছো। তোর নামে থানায় অভিযোগ আছে, একটা মায়ের ধর্ষণ করার চেষ্টা করছো। তো এবার ফাইনাল কোর্টার সিআরপিসি ধারে ফাইসা গেছো নাকি? কে অভিযোগ করছে? আমি করছি অফিসার, বাজে লোকটা আমাকে দর্শন করতে চাইছে। এই লোকের বোন আমার বান্ধবী, সেই সুবাদে আমি ওদের বাসায় যাওয়া আসা করতাম। কয় টাকা খাইছস? হ্যাঁ ঠিক আছে, ও শুট মি। এখানে নিয়ে আসতো কেন আমাকে? মেরে ফেলতে পারলাম না? এত সহজে মুক্তি? আমার সাথে যা যা করছস, তারপর তুমি আমার এত সুন্দর একটা জীবনটাকে নষ্ট করে দিছো। ও সুন্দর সাজানো গোছানো জীবনটাকে তুমি ধ্বংস করে দিছো। গল্প বানাস, কথা বানাস কেমনে? তুমি আমার জীবন থেকে সব থেকে সুন্দর জিনিস, লাইফের থেকেও বেশি ভালোবাসছি, সেই জিনিসটা আমার তোমার ছিনাই গেছে। আমার বাবা তোমার শিক্ষক আর তুমি আমার বাবার ছাত্র। তোমার কিভাবে গেল ড্রাইভার গায়ে হাত দিতে? একটা মিথ্যা অপবাদের উপর ভরসা করে থাক, যাচাই না করে অন্য মানুষের কাছ থেকে শুনে। সহজ সরল মানুষ, সৎ মানুষ ছিলেন, ও ভুলও করে থাকে, সেটার জন্য তো এই পৃথিবীতে আইন আছে, আদালত আছে। তুমি কি আমার বাবার বিচার কর? সেটা সে সহ্য করতে না পেরে দুঃখে কষ্টে আমাকে ছেড়েই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি আমার প্রতিশোধ নিয়েছি। কেবল তুমি তোমার মনে হতেই পারে আমি তোমার বাবার পরোক্ষ খুনি। থেকে তুমি ঠিক, আর আমার জায়গা থেকে একটা মেয়ে সামনে এসে কাঁদতে কাঁদতে এমন ভাবে বললো বাবা তার সাথে খারাপ করেছে, যে এই জায়গা থেকে কাজ করতাম, এই জায়গা থেকে যদি ভাবে একজন পাপী শিক্ষক হোক, বাবা হোক, ছাত্র হোক, প্রশাসী হোক, আমার জন্য তো সে পাপী, তাই না? আমি শুধু সেই সময় পাপীকে শাস্তি দিয়েছি, আমার কিছুই না। কিন্তু আমার মিথ্যা কথাগুলোর জন্য পুলিশ আমাকে ধরে নিয়ে গেল, আমার নামে একটার পর একটা মামলা দেয়া হলো।
আমার মা ওগুলো নিতে পারেনি। এই ঘটনার পর এই সমাজ, এখানকার মানুষজন কেউ আমার মাকে ভালো মতো থাকতে দেয়নি। কে ধর্ষকের মা বলে ডাকতো। এটা কতটুকু কষ্টের, কতটুকু অশান্তির তুমি বোঝো? পরদিন এই কষ্টগুলো তাকে দুমড়ে মুচড়ে খেয়েছে। একদিন সে আমাকে ফেলে একেবারে জন্য চলে গেল। আমি যখন কে নিয়ে আসি ততক্ষণে আমার মাকে দাফন করা হয়ে গেছে।